হোপ আগে লেকচার না দেখে থাকো, আগে ওটা দেখে এসো, তারপর এটা দেখো, হোয়াট এভার তুমি যেটা ভালো বোঝো। আমার কাছে পড়ানো আমি পড়াচ্ছি, তোমার কাছে লেকচার দেখা, তুমি দেখবে কি না দেখবে তোমার ব্যাপার। আর যদি না দেখো, যখন ক্লাস হবে তোমাকে আমি লিখে নেবো, বুঝতে পারলে? চলো, ছোটো বড় থ্রেড দিলাম, কিন্তু সব করা লেকচার দেখতে হবে। হ্যাঁ, যাই হোক, তো বলে এসেছিলাম যে রাদারফোর্ড মডেলের সঙ্গে আমাদের সৌরজগৎ অর্থাৎ সোলার সিস্টেমের সঙ্গে কিছু মিল আছে, কিছু অমিল আছে। নিজেরা ভাবো যে কী কী মিল হতে পারে, কী কী অমিল হতে পারে। আমরা রাদারফোর্ড মডেলে দেখে এলাম যে মাঝখানে তোমার নিউক্লিয়াস আছে, পজিটিভ নিউক্লিয়াস, এবং ইলেকট্রনগুলো ঘুরছে। ইলেকট্রনগুলো কি করছে? এটাকে অরবিট করছে নিউক্লিয়াসকে। তার মানে দেখো সোলার সিস্টেমের সঙ্গে মিলটা এখানে, সোলার সিস্টেমে তোমার সান মাঝখানে রয়েছে, আর এখানে রয়েছে নিউক্লিয়াস। সোলার সিস্টেমে তোমার প্ল্যানেটগুলো কি করছে? সানকে অরবিট করছে, এখানে ইলেকট্রনগুলো অরবিট করছে। মিল পেলে তো? সোলার সিস্টেমে তুমি কি দেখেছো? সূর্য এবং যে প্ল্যানেটগুলো রয়েছে তাদের মধ্যে বিস্তর ডিস্টেন্স রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে, মাঝখানে অনেক ফাঁকা জায়গা রয়েছে, অনেক অনেক ডিস্টেন্সে রয়েছে, তাই তো? তো অ্যাটমিক স্ট্রাকচারও তাই রয়েছে। অ্যাটম অ্যান্ড মানে পজিটিভ অ্যাটমের মধ্যে পজিটিভ নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মাঝখানে অনেক অনেক গ্যাপ। সৌরজগতে তুমি কি দেখেছো? যে নিউক্লিয়াসটার আর এবং ইলেকট্রনের মধ্যে, সৌরজগৎ বলছি, তোমার অ্যাটমিক স্ট্রাকচার কি দেখেছো? নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে কি হচ্ছে? অ্যাট্রাকশন ফোর্স রয়েছে, যে অ্যাট্রাকশন ফোর্সের জন্য ইলেকট্রনটা ঘুরছে। আর তোমার সোলার সিস্টেমে কি আছে? অবশ্যই তুমি জানো যে সান প্রত্যেকটা প্ল্যানেটকে অ্যাট্রাক্ট করছে এবং সেই কারণে তারা ঘুরছে। খুব বেশি যাবো না, 3-4 করে পয়েন্ট হলেই যথেষ্ট হবে। তো এবং মাস অফ দ্য নিউক্লিয়াস অনেক গুণ বেশি, হায়ার দেন, মানে 1837 টাইমস বেশি দেন আর ইলেকট্রন, ইলেকট্রনের মাসের। তার মানে সেরকমই আমাদের সোলার সিস্টেমেও সানের যে মাস প্ল্যানেটগুলোর রেসপেক্টে অনেক অনেক বেশি। শুধু আমাদের সূর্য আর পৃথিবীর মধ্যে একটা কম্পারিজন দিই, সূর্যের সাইজ এতটাই বড় যে একটা 13 লক্ষটা পৃথিবীকে যদি জুড়ি, 13 লক্ষখানা যদি আর্থকে আমরা জুড়ি, তাহলে একটা সূর্যের ভলিউম তৈরি হবে। মানে ভাবতে পারছো কত টাইমস বিগার সান? তো এখানে নিউক্লিয়াসও কিন্তু একটা ইলেকট্রনের রেসপেক্টে এত টাইমস বেশি বড়। বড় বলতে বড় ইন দ্য সেন্স মাসের রেসপেক্টে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে মিল কিছু বললাম। ডিসিমিলারিটিস কি আছে না, আমরা কি জানি প্ল্যানেটগুলোর ক্ষেত্রে কি হয়? একটা প্ল্যানেট ধরো পৃথিবীর যেমন উপগ্রহ আছে, চাঁদ আছে, তাই না? স্যাটেলাইট আছে, স্যাটেলাইট আছে। ইলেকট্রনের কোনো স্যাটেলাইট ইলেকট্রন নেই, ক্লিয়ার? আরেকটা কি জানি আমরা, এটা ডিসিমিলারিটিস একটা 1। 2 নম্বর, ফোর্স হুইচ ইজ অ্যাক্টিং বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রন ইজ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। Force which is acting between nucleus and electron is electrostatic force in atomic structure. Atomic structure বা atomic মডেলের মধ্যে যে ফোর্সটা কাজ করছে বিটুইন পজিটিভ প্রোটন অ্যান্ড ইলেকট্রন, এটা কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন। বাট সান অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে প্রচুর কুকুর চেল্লাচ্ছে, ওরা অ্যাটমিক স্ট্রাকচার বুঝতে চাইছে না, যে হোয়াট এভার, ইগনোর, যদি শুনতে পাও ইগনোর করো। যাই হোক, তাহলে কি বললাম? তাহলে দেখো, আর সোলার সিস্টেমের ক্ষেত্রে সান অ্যান্ড প্ল্যানেটগুলোর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স, সেটা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নয় বাবা, ওটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ডিফারেন্ট। আর এটা কি বললাম? অ্যাটমিক স্ট্রাকচারে তুমি দেখতে পাবে, এখন তো বলিনি, খুব সিম্পল বলেছি। অ্যাটমিক স্ট্রাকচারে তুমি দেখতে পাবে একটা অরবিটে অনেকগুলো ইলেকট্রন থাকতে পারে, মিনিমাম দুটো তো তোমরা জানোই। হাইড্রোজেনটা এক্সেপশনাল, হাইড্রোজেনটাকে বাদ দিলে পরে হিলিয়াম থেকে শুরু করে মিনিমাম তো দুটো তো থাকেই হাইড্রোজেনকে বাদ দিলে, তাই না? কিন্তু দেখবে কোনো সোলার সিস্টেমে কোনো একটা পার্টিকুলার অরবিটে একের বেশি কিন্তু প্ল্যানেট থাকে না, একটা করেই প্ল্যানেট থাকে। তো দিস আর দ্য সার্টেন ডিসিমিলারিটিস বিটুইন সোলার মডেল অ্যান্ড অ্যাটমিক স্ট্রাকচারের রাদারফোর্ড মডেলের মধ্যে ডিসিমিলারিটিস হয়েছে। আর আমার কথা দিয়েছিলাম তোমাদেরকে এই লেকচারে আমি রাদারফোর্ডের কি বলবো, ড্রব্যাকস বলবো, কথা কিন্তু রাখবো। দেখো, এগুলো তো বাচ্চাদের জিনিস, বাচ্চা জিনিস, তোমরা নিজেরা এগুলো বানিয়ে লিখতে পারবে, তাই না? গুড। ড্রব্যাকস দেখো, ড্রব্যাকস বলছে, মেন ড্রব্যাক হচ্ছে, দেখো আমি ছবিটা আঁকি, এই পজিটিভ নিউক্লিয়াস
আর একে অরবিট করছে নেগেটিভ ইলেকট্রন। এখন তোমার ড্রব্যাকসের মধ্যে যে প্রথম যে কথাটা তোমার বলা সেটা হচ্ছে ইলেকট্রোডায়নামিক্স। মানে ম্যাক্সওয়েলের থিওরি যেটা, যে ইলেকট্রোডায়নামিক্স বলছে, অ্যাকর্ডিং টু ইলেকট্রোডায়নামিক্স, যে whenever a charged particle moves বা whenever charged particle is moving, যখনই কোনো চার্জ পার্টিকেল, কোনো একটা চার্জ যখন মুভ করবে, ইট রেডিয়েটস ইটস এনার্জি, সাম অ্যামাউন্ট অফ এনার্জি ও বিকিরণ করবে। বাংলাতেও বলছি, ইংরেজিতেও বলছি। কি বললাম? যখনই কোনো চার্জ পার্টিকেল বা চার্জযুক্ত বা আধানযুক্ত কণা মুভ করবে, চলতে ফিরতে থাকবে বা ঘুরে বেড়াবে, তখন সেখান থেকে কিছু পরিমাণ করে সে এনার্জি ছাড়তে থাকবে। এটা ইলেকট্রোডায়নামিক্স বলছে। কিভাবে ছাড়বে? অল্প অল্প করে ছাড়বে, রেখে 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 অল্প অল্প করে ছাড়বে, নাকি একবারে ছাড়বে? ছাড়তেই থাকবে। ইলেকট্রোডায়নামিক্স বলছে ছাড়া শুরু করলে বন্ধ নেই, ছাড়তেই থাকবে ছাড়তেই থাকবে যতক্ষণ তার এনার্জি কমে যায়। তাহলে এই যদি ঘটনা ঘটে তাহলে কি হবে? দেখো, ধরো একটা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছিল, খুব মহা আনন্দে ঘুরে বেড়াচ্ছিল একটা তোমার নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তার চারিদিকে মজা করে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ঘুরতে ঘুরতে ইলেকট্রোডায়নামিক্স বলছে তুমি এমনি এমনি ঘুরতে পারবে। ইলেকট্রোডায়নামিক্স কি বলছে? ইলেকট্রন, তোমার একটা চার্জ আছে, তুমি ভালো করে জানো ইলেকট্রনের চার্জ কত? -1.602 × 10⁻⁻19 কুলম। তাহলে ইলেকট্রনের চার্জ আছে, তাহলে একটা চার্জ পার্টিকেল এর চারিদিকে ঘুরছে, তার মানে কি হবে? এখান থেকে রেডিয়েশন হবে। কি হবে? এনার্জি রেডিয়েট করতে থাকবে। ও যখন ঘুরবে তখন এনার্জি ছাড়তে থাকবে। আচ্ছা, যদি ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি এনার্জি ছাড়তে থাকে, তাহলে এনার্জি কন্টেন্ট উইদিন দ্য ইলেকট্রন কমতে থাকবে না? ইলেকট্রনে যত এনার্জি, ধরো তোমার মধ্যে প্রচুর এনার্জি স্টোর করা আছে এবং তুমি ঘুরতে গেছো, তো ইলেকট্রোডায়নামিক্স বলতে তুমি যখনই ঘুরতে যাবে তোমার এনার্জি ছাড় করে কমে যায় না? তোমার এনার্জি সকালবেলা খেয়ে দিয়ে ভর্তি হয়ে পেট ভর্তি হয়ে বেরিয়েছো, আর সারাদিন তুমি যখন ঘুরতে থাকবে তখন কি হবে? দিনের শেষে যাবো, যখন তোমার দিনের শেষে কি হবে? এনার্জি কমে যায় না? তার মানে কি তুমি সমস্ত কাজকর্ম করেছো, তোমার এনার্জি তুমি ছেড়েছো। তো ইলেকট্রনও ঘুরে বেড়াচ্ছে, তাহলে কি হবে? সে এনার্জি ছাড়বে। তাহলে এনার্জি ছাড়তে থাকলে কি হবে? তার এনার্জিটা কমতে থাকবে। আর কমতে থাকলে কি হবে? দেখো, ইলেকট্রনের এনার্জি যদি কমতে থাকে, তাহলে এই ইলেকট্রনের প্রতি এই যে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্সটা আছে সেটা কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ আগে যখন ইলেকট্রনটা প্রথম ঘুরতে আরম্ভ করেছে তখন যে ফোর্স এর উপরে কাজ করছিল, পরের দিকেও সেই ফোর্সই কাজ করবে। বাট ইলেকট্রনটা আগে যত ফোর্স নিয়ে যতটা আউটওয়ার্ড ফোর্স এক্সিবিট করছিল, ইলেকট্রনটা যখন ইনিশিয়ালি শুরু করেছে তখন তার যা আউটওয়ার্ড ফোর্স ছিল, অর্থাৎ বাইরের দিকে বেরিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি ছিল না, বাইরের দিকে বেরিয়ে যাওয়ার একটা ফোর্স আর ভেতরের দিকে একটা ফোর্স, দুটো ফোর্সকে ব্যালেন্স করছিল বলেও ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু ধীরে ধীরে ইলেকট্রনের এনার্জি কমে যাচ্ছে, অর্থাৎ ও এই যে অ্যাট্রাকশন ফোর্সটাকে আর ঠেকাতে পারছে না, ঠেকিয়ে রাখতে পারছে না। তখন কি করবে? কেন ওর এনার্জি কমে যাচ্ছে, অর্থাৎ ওকে কি করছিল? ইলেকট্রনকে নিউক্লিয়াস টেনে রাখছে, ভিতর দিকে টানছে, আর ইলেকট্রন বলছে না আমি যাবো না, আমি বাইরের দিকে থাকবো। তাহলে ইলেকট্রনের একটা বাইরের দিকে ফোর্স আছে আর নিউক্লিয়াস বলছে ভিতর দিকে টানছে। এই দুটো ফোর্স সেম ছিল বলে ইলেকট্রনটা না এদিকে যাচ্ছিল না এদিকে যাচ্ছিল, ফলে এক জায়গায় থাকছিল। বাট ঘুরতে ঘুরতে কি হচ্ছে? ইলেকট্রনের এনার্জি কমে যাচ্ছে, কিন্তু পজিটিভ প্রোটন তো ছাড়ার কোনো পাত্র নয়, ও কিন্তু টেনেই রেখেছে। ইলেকট্রনের, ধরো না আমার এই হাতটা ইলেকট্রনের এনার্জি কমছে, কিন্তু প্রোটন তো ছাড়বে না, মাঝখানে সেন্টার নিউক্লিয়াসও ছাড়বে না। নিউক্লিয়াস তার ফোর্স কিন্তু আলগা করেনি, ফলে কি হবে? ধীরে ধীরে যত ইলেকট্রনটা ঘুরতে থাকবে তত কি হবে? আস্তে আস্তে প্রোটনের দিকে সে চলে আসবে। বিকজ ওর এনার্জি কমছে, ইলেকট্রনের এনার্জি কমছে, প্রোটন ওকে টেনেই রেখেছে। তাহলে কি হবে? ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি একটা সার্কুলার মোশনে আস্তে আস্তে নিউক্লিয়াসের দিকে এগিয়ে চলে যাবে। অর্থাৎ কি হবে? এইটা তখন কি হবে? প্রথমে এখানে ঘুরছে, তারপরে দেখা যাবে এরকম ভাবে ঘুরছে, কারণ এনার্জি কমতে স্পাইরাল মোশনে গিয়ে একটা সার্টেন টাইম পরে নিউক্লিয়াসের উপরে চলে আসবে। বোর তার ক্যালকুলেশন দিয়ে দেখিয়েছে, বোরস ক্যালকুলেশন বলা হয় যে 10⁻⁸ সেকেন্ড এরকম ভাবে যদি চলতে থাকে, একটা অ্যাটম 10⁻⁸ সেকেন্ডে ডিস্ট্রয় হয়ে যাবে। নিউক্লিয়াসের উপরে যদি ইলেকট্রনটা কি পড়ে যায়, তাহলে কি হবে? অ্যাটমিক স্ট্রাকচারটা স্টেবিলিটি আর থাকছে না, ব্যাখ্যা করা যাচ্ছে না। তো রাদারফোর্ড তো বলেছিল ইলেকট্রনটা ঘুরে বেড়াবে চারিদিকে, তাহলে রাদারফোর্ডের থিওরির এগেইনস্টে চলে যাচ্ছে ব্যাপারটা। তো এটা একটা ড্রব্যাক, রাদারফোর্ডের কারণটা ব্যাখ্যা করতে পারেনি। অর্থাৎ রাদারফোর্ড ইলেকট্রোডায়নামিক্স ইজ ট্রু, তাহলে ইলেকট্রোডায়নামিক্স ওয়াইজ এটা হওয়ার কথা, বাট রাদারফোর্ড মডেলে সেরকম কোনো জায়গা রাখেনি যে এটা হবে কি হবে না, সেটা কিন্তু রাদারফোর্ড আর বলতে পারেনি। রাদারফোর্ড যখন এই মডেলটা দিল তখন ইলেকট্রোডায়নামিক্স যারা জানে তারা বললো তুমি তো বলছো এইভাবে ইলেকট্রনটা ঘুরছে, তাহলে ইলেকট্রোডায়নামিক্স কি ভুল?
ইলেকট্রোডাইনামিক্স ওয়াইজ ইলেকট্রনটা তো নিউক্লিয়াসের উপর চলে যাবে, তুমি কি করে বলছো ইলেকট্রন চারিদিকে ঘুরবে? রাদারফোর্ড কিন্তু বোকা হয়ে গেছে, কিছু বলতে পারেনি সেই জায়গাটাতে, বুঝতে পারলে? তাহলে ইলেকট্রনটা, তাহলে রাদারফোর্ডের ফল্ট কি? রাদারফোর্ড ওয়াজ আনএবল টু এক্সপ্লেইন দ্য স্টেবিলিটি অফ দ্য অ্যাটম। অ্যাটমের স্টেবিলিটিকে কিন্তু ও ব্যাখ্যা করতে পারেনি, বিকজ রাদারফোর্ডের যে মডেল, সেই মডেল ওয়াইজ অ্যাটমটা ডিস্ট্রয় করে যাবে যদি ইলেকট্রোডাইনামিক্সের কনসেপ্টটাকে আমরা কনসিডার করি। আর ইলেকট্রোডাইনামিক্সের কনসেপ্ট তো কনসিডার করতেই হবে বাবা, ওটা মারাত্মকভাবে ট্রু, ঠিক আছে? সেকেন্ড ফেলিয়ার কি, সেকেন্ড লিমিটেশন কি রাদারফোর্ডের? রাদারফোর্ডের সেকেন্ড লিমিটেশন দেখো, বলছে দেখো কোনো একটা জায়গা থেকে যদি কন্টিনিউয়াসলি রেডিয়েশন হয়, ধরো এখান থেকে কন্টিনিউয়াসলি রেডিয়েশন আসছে, কথা বল, ধরো আমি তোমাকে বললাম তোমার বাড়িতে আমি কন্টিনিউয়াসলি ইলেকট্রিসিটি সাপ্লাই দেবো, কথা আমি বললাম তোমার বাড়িতে আমি একজন ইলেকট্রিশিয়ান বা আমার নিজের তোমার ইলেকট্রিসিটি জেনারেট করার জায়গা আছে, আমি তৈরি করতে পারি, এবং আমি বললাম তোমার বাড়িতে ইলেকট্রিসিটি আমি দেবো, কন্টিনিউয়াসলি দেবো। কন্টিনিউয়াসলি দেবো মানে কি? তোমার বাড়িতে দিন রাত লাইট, পাখা, টিভি, ফ্রিজ, এসি সব চলবে, বন্ধ হবে না কখনো, বা কখনো লোডশেডিং হবে না, এটাকে বলে কন্টিনিউয়াস। বাট তুমি যদি দেখো যে একবার আলো জ্বলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, একবার আলো জ্বলছে আরেকবার বন্ধ হয়ে যাচ্ছে, একবার ফ্যান চলছে বন্ধ হয়ে যাচ্ছে, মানে কারেন্ট আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, তাই এটাকে বলবো ডিসকন্টিনিউয়াস। এটাকে বলবো ডিসকন্টিনিউয়াস, বোঝাতে বললাম? তাহলে দেখো রাদারফোর্ডের থিওরি মানে ইলেকট্রোডাইনামিক্স কি বলছে? ইলেকট্রোডাইনামিক্স বলছে যে ইলেকট্রন যদি কন্টিনিউয়াসলি এরকম ভাবে ঘুরতে থাকে, তাহলে ইলেকট্রন থেকে এনার্জি যেটা বেরিয়ে আসবে সেটাও নিশ্চয়ই কন্টিনিউয়াসলি বেরোতে থাকবে, কন্টিনিউয়াসলি। আর এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে যদি প্রিজমের থ্রু দিয়ে আমরা পাস করাই, লাইট, মনে রাখবে লাইট কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এবং লাইটকে যখন আমরা প্রিজমের থ্রু দিয়ে পাস করাই সে কিন্তু অনেকগুলো লাইটে ভেঙে যায়, অনেকগুলো কালারে ভেঙে যায়, তাই তো? তাহলে যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে আমি যদি এরকমভাবে কোনো একটা প্রিজমের থ্রু দিয়ে পাস করাই, সে কিন্তু বিভিন্ন পার্টে ভেঙে যেতে পারে, ক্লিয়ার? তো যাই হোক, যদি কন্টিনিউয়াসলি এরকম রেডিয়েশন আসে, তাহলে তুমি যদি তাকে কোনো একটা প্রিজমের থ্রু দিয়ে পাস করাও, তাহলে তুমি কি হবে? কন্টিনিউয়াস স্পেকট্রাম পাবে। যেমন তুমি হোয়াইট লাইটকে পাস করার কি পাও? বেগুনি, নীল, সমস্ত লাইটগুলো পরপর 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 দেখতে পাও, তো কন্টিনিউয়াস দেখতে পাও, তাই তো? যে কোনো সাদা আলো, টর্চের আলো হোক আর যাই হোক, তুমি যদি তাকে প্রিজম দিয়ে পাস করাও, তুমি তার কন্টিনিউয়াস স্পেকট্রা দেখতে পাবে, বিকজ একটা আলোর পরে আরেকটা আলো, একটা আলোর পরে আরেকটা আলো, একটা কালারের পরে আরেকটা কালার দেখতে পাবে পরপর। বাট দেখা যায় এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রন থেকে যে এনার্জিটা রেডিয়েট করে, সেটাকে যদি আমরা কোনো একটা প্রিজমের থ্রু দিয়ে পাস করি, একটা পর্দার উপরে ফেলি, দেখা যায় সেখানে লাইট বা যে কালারগুলো তৈরি হয়েছে সেগুলো পরপর পরপর তৈরি হয়নি, মাঝখানে মাঝখানে একটা গ্যাপ আছে, অর্থাৎ অনেকটা জায়গায় গ্যাপ, অনেকটা জায়গায় গ্যাপ। তাহলে এটাকে আমরা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। তাহলে হোয়াই দিস ডিসকন্টিনিউটি? রাদারফোর্ড ওয়াজ আনএবল টু এক্সপ্লেন দিস। তাহলে রাদারফোর্ড ডিসকন্টিনিউটি ইন দ্য স্পেকট্রাম এক্সপ্লেন করতে পারেনি, দুটো জিনিস করতে পারেনি। কি পারেনি? আর অনেক কিছু পারেনি, কিন্তু আমরা এই কনটেক্সটে দুটোই পড়বো। কি বললাম? একটা হচ্ছে স্টেবিলিটি অফ দ্য অ্যাটম বলতে পারেনি, মাঝখানে গিয়ে পড়ে যাবে। দুই, স্পেকট্রামের নেচার, অর্থাৎ কন্টিনিউয়াস হবে না ডিসকন্টিনিউয়াস। অ্যাকর্ডিং টু থিওরি কন্টিনিউয়াস হওয়ার কথা, বাট প্র্যাকটিক্যাল করতে গিয়ে এক্সপেরিমেন্টালি আমরা দেখছি সেটা ডিসকন্টিনিউয়াস। তো রাদারফোর্ড ওয়াজ আনএবল টু এক্সপ্লেন দিস। তাহলে রাদারফোর্ডের থিওরি যখন ভুল হলো, তার মানে আমাকে নেক্সট থিওরিতে যেতে হবে। নেক্সট সাকসেসফুল থিওরি হচ্ছে তোমার বোরস অ্যাটমিক মডেল, এবং বোরের অ্যাটমিক মডেলটা বেশ কিছু জিনিসের উপর ভিত্তি করেছে। সেটা ছিল প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরির উপর ভিত্তি করে, ওর উপরে বেস করেছিল তোমার বোরস থিওরি। বাট প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরিটা কেন এলো? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের পরে এলো প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। তাহলে আমাকে তাহলে বোরের মডেল পড়ার আগে আমাকে পড়তে হবে প্ল্যাঙ্কস থিওরি। প্ল্যাঙ্কস থিওরি পড়ার আগে আমাকে পড়তে হবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তারপরে এর পরের লেকচারগুলো থাকবে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যান্ড প্ল্যাঙ্কস থিওরি, তারপরে লেকচারটা থাকবে বোরস থিওরি। সো স্টে টিউন, পরের লেকচার দিকে চলে যাও।